তাহলে বলুন তো বিদগ্ধ ষষ্ঠীমণ্ডলী, সাংবাদিকতা, সাহিত্য আর রাজনীতিকে আলাদা করা যায়? এই তিনটি স্তম্ভ পৃথিবীর সভ্যতা নির্মাণ করে। সেমিনারের আলোচ্য বিষয় সাহিত্যে সাংবাদিকতা, সাংবাদিকতায় সাহিত্য। মূল প্রবন্ধটি আমি পড়েছি। সাহিত্যে সাংবাদিকতা আর সাংবাদিকতায় সাহিত্য, এ কি মুদ্রার পিটোপিট বলবো, না একই মুদ্রায় দুটি জিনিস বলবো, না একজন একজনকে ধারণ করে চলে সেইটা বলবো, না একজন ছাড়া একজন চলতে পারে না সেইটা বলবো, না একজন একজনের মাধ্যমে বিকশিত হয় সেইটা বলবো, না দুজন একত্রে বিকশিত হয়, কোনটা বলবো? আমি অর্থনীতির ছাত্র হিসেবে কনফিউজড হয়ে যাই। এই বিষয়ের উপরে যে গ্রামাটিক্যাল স্পিচ, যেটা একাডেমিক স্পিচ, সেটা সুন্দর করে আমাদের শ্রদ্ধেয় বরেণ্য ব্যক্তিবর্গ দিবেন। আমি যেটুকু বুঝতে পারি সেটুক বলি সাদামাঠা কথায়। সাহিত্য মানুষের কথা বলে, সাহিত্য শোষক শ্রেণীর চক্ষু উপড়ে ফেলে, শোষিত মানুষের পক্ষে দাঁড়ায়। মৃত্যু ক্ষুধা মাছ আর উদাহরণ, আর সমাজের সাংঘর্ষিকতা সাহিত্য তুলে ধরে। প্রকৃতি নিয়ে কথা বলে সাহিত্য, জীবন দর্শনকে দেখতে চায় সাহিত্য। আর সাংবাদিকতা মানুষ নিয়েই তো কথা বলে। সাহিত্য যেটা কবিতায় বলে, প্রবন্ধে বলে, ছন্দে বলে, গানে বলে, সাংবাদিকতা সেটা গদ্য আকারে বলে। প্রকৃতির যে বিচিত্র রূপ যুগ যুগ ধরে কবিরা মানুষের মননে অঙ্কন করেছেন, সভ্যতার প্রথম থেকে শুরু করে আজকে পর্যন্ত সাহিত্যিকরা প্রকৃতির যে চিরন্তন রূপকে মানুষের মধ্যে তুলে ধরেছেন, জীবনানন্দ দাশের সেই বনলতা সেন পর্যন্ত, সেই কথাই তো সাহিত্যিকরা যেভাবে তুলে ধরেছেন, সাংবাদিকরা সেই কথাগুলোকে একটু ভিন্ন মাত্রায় সাজিয়ে মানুষের মধ্যে তুলে ধরেন। কবি জসীমউদ্দীনের আসমানীদের কবিতা, আসমানীর ঘর, জীর্ণশীর্ণ ঘরের কাহিনী, আমরা পত্রিকা খুললেই তো আজকে দেখি শত শত আসমানীদের ঘরের চালা দিয়ে পানি পড়ছে, সেই কাহিনীর চিত্র আমরা দেখি না? তাহলে সাংবাদিকতায় সাহিত্য আর সাহিত্যে সাংবাদিকতা মুদ্রারে পিটুপিট বা কেমনে বলি? তাই আমি অর্থনীতির ছাত্র হিসেবে বলতে চাই যে সাহিত্য এবং সাহিত্যে সাংবাদিকতা, সাংবাদিকতা সাহিত্যে, এই দুই মিলে আপনারা যা করেন সেই নিয়ে আমরা অর্থনীতিকে সাজাই। অর্থনীতি আপনাদের সাহিত্যের বাইরেও যেতে পারে না, যেহেতু অর্থনীতি মানুষকে নিয়ে চলে, প্রকৃতি নিয়ে চলে। জলবায়ুর পরিবর্তনের যে আঘাত, প্রকৃতির বিচিত্রতা, বৈচিত্র্যতা সাহিত্যরাও তুলে ধরছেন, সাংবাদিকেরাও তুলে ধরছেন। আমরা অর্থনীতিবিদরা সেইটার অভিঘাত দিয়ে কাজ করি। তাই আমি মনে করি এটা আমার কথা না, অনেক মনীষীদের কথা। যিনি সাহিত্যিক তিনি পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক। কেন? এই যাদেরকে দেখছেন এরা বৈজ্ঞানিক কেন? এটা আব্দুর রহমান খোকনের বানানো গল্প নয়। কবি নজরুল ইসলামের এটি বিশ্ববিখ্যাত গান, তোমার এ মহাবিশ্বে প্রভু হারায় না তো কেউ। আপনারা শুনেছেন এত গানটা, তোমার এ মহাবিশ্বে প্রভু হারায় না তো কেউ। আপনারা যারা সায়েন্সের ছাত্র আছেন এখানে, আপনারা অবিনাশীবাদ সূত্র পড়েছেন ক্যাভেন্ডিশের। কি বলেছে সেখানে? সিভিল ইঞ্জিনিয়ারিং হেড স্যার বলতে পারবেন যে পদার্থের কোনো ধ্বংস নাই, পদার্থ রূপ বদলায় মাত্র। নজরুল ইসলাম কোনো বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে যায় নাই, কোনো হাই স্কুলের ল্যাবরেটরিতে যায় নাই, কোনো কলেজের ল্যাবরেটরিতে যায় নাই, কিন্তু আপন মনে গেয়ে উঠেছেন তোমার এ মহাবিশ্বে প্রভু হারায় না তো কেউ, যেটা বৈজ্ঞানিক ল্যাবয়সী প্রমাণ করেছেন তার ল্যাবে বসে অবিনাশীবাদ সূত্র। এটা হলো অন্তর্চক্ষুর দেখা। আমাদের দুইটা চক্ষু থাকে, একটা বাহ্যিক চক্ষু, একটা অন্তর্চক্ষু, যেটা দার্শনিকদের থাকে, যেটা বৈজ্ঞানিকদের থাকে। যে আইনস্টাইন নিউটনের ছিল, আপেল উপর থেকে পরে সবাই দেখেছে, কিন্তু নিউটনের দেখাটা ভিন্ন ছিল কেন? অন্তর্চক্ষু। সাংবাদিকরা, সাহিত্যিকরা অন্তর্চক্ষু দিয়ে সভ্যতাকে দেখেন। আমি একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে আমরা অনেক সময় ভাবি সাহিত্যিকরা সাহিত্যিকেরই কাজ করে। যেমন আমাদের মোস্তফা কামাল ভাই একদিকে সাহিত্যিক, আবার একদিকে সম্পাদক। আমাদের নুরুল হক ভাই একদিকে সম্পাদক, আবার একদিকে সাহিত্যিক। আমরা যদি ধরে ধরে বলি যারা সাহিত্যিক তারা কে কে সাংবাদিকতা করেছেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আমাদের বাংলার টাইগার শেরে বাংলাকে ফজলুল হকের সহযোগিতায় তিনি যৌথভাবে পত্রিকার সম্পাদক ছিলেন। ধূমকেতু পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। শ্রমিক প্রজা স্বরাজ দলের যে মুখপত্রটি ছিল লাঙল, এই পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর সাধনা এবং বঙ্গদর্শন পত্রিকা তিনি সম্পাদন করেছেন। বঙ্কিমচন্দ্র 1872 সালে
কালোজয়ী বঙ্গদর্শন পত্রিকা তিনি সম্পাদনা করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তত্ত্ববোধিনী পত্রিকা, সর্বশুভকারী পত্রিকা তিনি সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। তত্ত্ববোধিনী। পেরিচাঁদ মিত্র, যার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর, মাসিক পত্রিকা নামে একটি পত্রিকা তিনি সম্পাদনা করেছেন। আমাদের প্রবোধ চৌধুরী সবুজ পত্র নামে একটি পত্রিকা তিনি সম্পাদনা করেছেন। বুদ্ধদেব বসু কবিতা নামে একটি পত্রিকা তিনি সম্পাদনা করেছেন। আমাদের জীবনানন্দ দাশ, যে বনলতা সেন, যেটা আমরা মুখে মুখে পড়ি, সেই তিনি স্বরাজ কবিতা, স্বরাজ পত্রিকার সম্পাদক হিসাবে কাজ করেছেন, সাহিত্য বিভাগের সম্পাদক ছিলেন। প্রেমচন্দ্র হিন্দি উর্দু সাহিত্যিক, হংস, মর্যাদা এবং জাগরণ পত্রিকা যিনি সম্পাদনা করেছেন। সুভাষ মুখোপাধ্যায় পরিচয় নামে একটি পত্রিকার তিনি সম্পাদনার কাজ করেছেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমি বাংলা সাহিত্যের সামান্য কথা তুললাম, বিশ্ব সাহিত্যের যে অংশ, ওয়ার্ল্ড লিটারেচার, সেখানে যারা কাজ করেছেন, যুক্তরাজ্যের চার্লস ডিকেন্স, তিনি হাউস হোল্ড ওয়ার্ডস, অল দি ইয়ার রাউন্ড ডেইলি নিউজের তিনি সম্পাদক হিসেবে কাজ করেছেন। আর্নেস্ট হেমিংওয়ে যুক্তরাষ্ট্রের দি ক্যানাস সিটি স্টার, টর্নেডো স্টার পত্রিকার তিনি সম্পাদনা করেছেন। জর্জ ওয়েল যুক্তরাজ্য থেকে দি অবজারভার ট্রিবিউনের তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মার্ক টোয়েন যুক্তরাষ্ট্রের, তিনি টেরিটোরিয়াল এন্টারপ্রাইজ অ্যান্ড বাফেলো এক্সপ্রেসের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। গ্রাবিয়েল গার্সিয়া মার্কেস কলম্বিয়ার লোক, নোবেলজয়ী এই লেখক তার ক্যারিয়ারের একটি বড় সময় সাংবাদিকতায় কাটিয়েছেন এবং এই পত্রিকাগুলোতে রিপোর্ট লিখতেন। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, গ্রাবিয়েল গার্সিয়া ব্যাকেস। প্রিয় বন্ধুরা, যুক্তরাষ্ট্রের আর একজন প্রখ্যাত সাংবাদিক, প্রখ্যাত সাহিত্যিক এডগার অ্যালেন যুক্তরাষ্ট্রের সাউথার্ন লিটারেরি মেসেঞ্জার গ্রামস ম্যাগাজিন তিনি সম্পাদনা করেছেন। আলবার্ট কামু ফ্রান্সের একজন বিখ্যাত সাহিত্যিক, তিনি কমব্যাট পত্রিকা, ফরাসি এই দার্শনিক লেখক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ফরাসি প্রতিরোধ বাহিনীর পত্রিকা কমব্যাটের প্রধান সম্পাদক ছিলেন যুদ্ধকালীন সময়ে। আর ইউ ক্যান ইমাজিন, একজন সাহিত্যিক যুদ্ধকালীন সময়ে পত্রিকা সম্পাদন করেছেন। রডিয়ার্ড কিপলিং যুক্তরাজ্যেও কাজ করেছেন, ভারতেও কাজ করেছেন। কবি, সাহিত্যিক এবং রাজনীতি, এখানে সাহিত্যে সাংবাদিকতা, সাংবাদিকতায় সাহিত্য এসেছে, রাজনীতির থেকে আলাদা নয়। কেন আলাদা নয়? আমার কাছে উদাহরণ আছে, বানানো কথা নয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় আমাদের জাতীয় কবি, নমস্য শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লার দৌলতপুরে অবস্থান করতেছিলেন। গভর্নর জেনারেলের প্রোগ্রাম ছিল কুমিল্লাতে। কংগ্রেস মুসলিম লীগ হিমশিম কাটছিল, কি করা দরকার। গভর্নর জেনারেল ঢাকাতে আসতেছেন। এই উদ্দেশ্যে তারা নামমাত্র হরতাল ডেকেছিলেন। ইতিহাস বলছে কংগ্রেস মুসলিম লীগের লোক সেদিন সাহস করে নামতে পারে নাই। কিন্তু কবি নজরুল ইসলাম সেই কুমিল্লাতে অবস্থানকালীন সময়ে তিনি মূলত, আপনি জানেন, তিনি যেমন প্রকৃতির প্রেম ছিলেন, মানুষেরও তিনি প্রেমে পড়ে যেতেন। সহজ সরল মানুষেরা প্রেমে পড়ে বেশি, আর চতুর যারা, তারা মানুষকে ঠকায় বেশি। কবি নজরুল ইসলাম নার্গিসের কারণে সে তখন কুমিল্লা দৌলতপুরে আর কবিলার কারণে উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম দেখলেন কুমিল্লার মুসলিম লীগ, কুমিল্লার জাতীয় কংগ্রেস মাঠে নামছে না। আপনারা শুনলে আশ্চর্য হবেন আমার প্রিয় ছাত্রবৃন্দ, আমার চোখে পানি এসে যায়। কবি নজরুল ইসলাম সেদিন নিজের কাঁধে হারমোনিয়াম বেঁধে তারপর রাস্তায় হরতালের পিকেটিং করেছিলেন। তাহলে বলুন তো, বিদগ্ধ ষষ্ঠীমণ্ডলী, সাংবাদিকতা, সাহিত্য আর রাজনীতিকে আলাদা করা যায়? এই তিনটি স্তম্ভ পৃথিবীর সভ্যতা নির্মাণ করে। সাহিত্যিকরা না থাকলে পৃথিবীতে পশুতে পরিণত হয়ে যেত। সাহিত্যিকরা না থাকলে পৃথিবী হতো মানব সরোবর হতো না, পৃথিবী হতো পশুত্বের আস্ফালন। পাশাপাশি যদি সাংবাদিকতা না থাকতো, শোষকের পদচারণায় সারা পৃথিবী থরথর করে কেঁপে উঠত। প্রতিনিয়ত শোষকরা উঠে প্রথম দেখে পত্রিকা, যে কোন পত্রিকায় শোষককে ধরা হয়েছে, কোন পত্রিকায় কালোবাজারিকে ধরা হয়েছে, কোন পত্রিকায় টাউট বদমাইশ রাজনীতিবিদদেরকে ধরা হয়েছে, কোন পত্রিকায় টাউট বটপার আমলাদেরকে ধরা হয়েছে। আর যদি পৃথিবীতে রাজনীতি না থাকতো, এরিস্টটল বলেছেন বাই বর্ন ম্যান ইজ পলিটিশিয়ান, তাহলে পৃথিবী থাকতো না।
আমি এই তিনটি জিনিসেরই সমন্বয় ঘটিয়ে গেলাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে। আপনারা বিদগ্ধ মানুষ, সাংবাদিকতা, সাহিত্যিক এবং রাজনীতি কোনো বিচ্ছিন্ন জিনিস নয়, আর তার থেকে বিচ্ছিন্ন নয় বিশ্ববিদ্যালয় সমূহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।